সুপ্রিয় শিক্ষার্থী, হক একাডেমির নতুন লেকচারে তোমাদের স্বাগত। বিগত লেকচার 2তে আমরা গণসংখ্যা নিবেশন সারণী এবং গ নিয়ে আলোচনা করেছি। আশা করি এটাতে কোনো সমস্যা নেই। আজকে আমরা আমাদের লেকচার 3 নিয়ে আলোচনা করব। লেকচার 3তে মূলত আমরা মধ্যক এবং প্রচুরক নিয়ে আলোচনা করব। এই মধ্যক এবং প্রচুরক থেকে অঙ্ক সবসময় এসএসসি পরীক্ষায় পরিসংখ্যানের এখানে আসি আমরা আমাদের লেকচার 3তে চলে আসি। লেকচার 3 এর মধ্যে আজকে আমরা আলোচনা করব মূলত মধ্যক এবং প্রচুরক। মধ্যক এবং প্রচুরকের যে সূত্রগুলো আমাদের দরকার, সূত্রগুলো এখানে দেওয়া আছে। সবাই সূত্রগুলো স্ক্রিনশট নিয়ে নিবে। দেখতে পাচ্ছি মধ্যকের দুইটি ক্যাটাগরি আছে, একটা হচ্ছে যে বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে, আরেকটা হচ্ছে অবিন্যস্তের উপাত্তের ক্ষেত্রে। আমি বিন্যস্ত উপাত্তগুলো কোনগুলো, অবিন্যস্ত উপাত্তগুলো কোনগুলো। বিন্যস্ত উপাত্তগুলো হচ্ছে যে উপাত্তগুলোতে তোমাকে শ্রেণী করে দেওয়া থাকে, আগে থেকে কি করে দেওয়া থাকবে, শ্রেণী, গণসংখ্যা, এগুলো বের করে দেওয়া থাকবে। আর অবিন্যস্ত উপাত্ত কোনগুলো, যেগুলোতে তোমার উপাত্তগুলোকে এলোমেলো করে দেওয়া থাকবে, তোমাকে সাজাতে হবে, তারপর তোমাকে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে হবে, তারপর শ্রেণী তৈরি করতে হবে, তারপর গণসংখ্যা বের করতে হবে। ওইটা হচ্ছে তোমার অবিন্যস্তের ক্ষেত্রে। তো বিন্যস্তের ক্ষেত্রে আমাদের সূত্র হবে এইটা, এল, মধ্যকের সূত্র হবে এল প্লাস এন ডিভাইড বাই 2 মাইনাস এফ সি ইন্টু এইচ ডিভাইড বাই এফ এম। এটা হচ্ছে বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে, যেখানে শ্রেণী তোমাদের করে দেওয়া হবে। আর অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে সূত্র হচ্ছে দুইটা। একটা হচ্ছে এন এর মান যদি জোর হয়, আমাদের মোট গণসংখ্যাকে আমরা কি দ্বারা প্রকাশ করি, এন দ্বারা প্রকাশ করি। ওই এন এর মান, মোট গণসংখ্যার যে মানটি হবে, ওইটি যদি জোর হয় তাহলে এই সূত্রটা প্রয়োগ করব মধ্যকের। এটা হচ্ছে এন ডিভাইড বাই 2 তম পদ প্লাস এন ডিভাইড বাই 2 প্লাস 1 তম পদ। তারপরে যদি এন এর মান যদি বেজোড় হয়, তখন আমরা মধ্যকের এই সূত্রটি প্রয়োগ করব, যা হচ্ছে এন প্লাস 1 ডিভাইড বাই 2 তম পদের মান। এখন একটা কনফিউশন থাকতে পারে, এখানে এন ডিভাইড বাই 2 তম পদ কেন বলেছে। হ্যাঁ, আমাদের যখন আমরা অঙ্ক করতে যাব তখন ওইটা আমি ডিটেলসে ব্যাখ্যা করে দিই। আপাতত আমরা সূত্রগুলো বুঝি, সূত্রগুলো কি। এরপর আমাদের প্রতীকের পরিচয়, যে প্রতীকগুলো এখানে দেওয়া আছে, এল, এফ সি, এফ এম, এইচ, এগুলোর পরিচয় নিচে দেওয়া হলো। এল হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্নসীমা। আমাদের যে শ্রেণীর মধ্যে মধ্যকটা থাকবে, ওই মধ্যক শ্রেণীর যে ছোট সংখ্যাটা, প্রথমের সংখ্যাটা, ওইটি হচ্ছে আমাদের কি, এল এর মান। এরপর হচ্ছে এফসি। এফসি কি, মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। আরেকটা জিনিস বলে রাখি, মধ্যক নির্ণয় করতে হলে, বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে যদি আমরা মধ্যক নির্ণয় করি, তখন অবশ্যই আমাদেরকে যে গণসংখ্যা নিবেশন সারণীটি দেওয়া থাকবে, ওইটি দিয়ে আমরা মধ্যক বের করতে পারবো না। আমাদেরকে অবশ্যই ক্রমযোজিত গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে হবে। ওইটিও যখন আমরা অঙ্ক করতে যাব তখন আমি বুঝিয়ে দিই। তো আমাদের এফসি এর মান কোনটা হবে, মধ্যক শ্রেণীর পূর্ববর্তী, মানে মধ্যক শ্রেণীর মধ্যে যে ক্রমযোজিত গণসংখ্যাটা আছে ওইটি হবে না। মধ্যক শ্রেণীর আগে যে শ্রেণীটি আছে, পূর্ববর্তী শ্রেণী, ওই শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যাটি হবে আমাদের কি, এফসি এর মান। এটা গেল। এবার আসি এফ এম। এফ এম এর মান, ছোট হাতের এফ আর এম এর মান কি হবে, এফ এম এর মান হবে মধ্যক শ্রেণীর মধ্যে যে গণসংখ্যাটা আছে। আমাদের যে শ্রেণীতে মধ্যক আছে, ওই শ্রেণীর মধ্যে যে গণসংখ্যাটি আছে, ওইটি হবে আমাদের এফ এম এর মান। তারপর আছে এইচ। এইচের যখন আমরা গড় করেছি তখন আমরা এইচের ব্যাপারে জেনেছি। এইচ হচ্ছে শ্রেণী ব্যক্তি, যেটা প্রশ্নও দেওয়া থাকতে পারে, আর আমরা সূত্রের মাধ্যমে বেরও করতে পারি। ঠিক আছে, এইচ হচ্ছে শ্রেণী ব্যক্তি। তারপর এন এর মান কোনটা হবে, মোট গণসংখ্যা। আমাদের মোট গণসংখ্যা প্রশ্নও দেওয়া থাকে অনেক সময়, আবার আমরা গণসংখ্যাগুলোকে যোগ করেও বের করতে পারি। তাহলে এন এর মান হবে মোট গণসংখ্যা। এটা গেল মূলত মধ্যকের সূত্রের ধারণা। এরপর আসি প্রচুরক। প্রচুরকের মধ্যে সেম, প্রচুরকের মধ্যেও দুইটা ক্যাটাগরি। একটা হচ্ছে বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে, যেখানে শ্রেণী করে দেওয়া থাকবে, গণসংখ্যা ওগুলো বের করে দেওয়া থাকবে। আর একটা হচ্ছে অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে, যেখানে সব উপাত্তগুলো এলোমেলো করে চলক আকারে দেওয়া থাকবে। তো বিন্যস্ত উপাত্ত যদি দেওয়া থাকে, তখন প্রচুরক বের করার সূত্র হচ্ছে এটি, এল প্লাস এফ ওয়ান ডিভাইড বাই এফ ওয়ান প্লাস এফ টু ইন্টু এইচ। তাহলে এটা প্রতীকী পরিচয় কি, এল এর মান কোনটা হবে, ওই মধ্যকের মতোই, জাস্ট ওখানে মধ্যক শ্রেণীর নিম্নসীমা, এখানে প্রচুরক শ্রেণীর নিম্নসীমা। যে শ্রেণীর মধ্যে প্রচুরক থাকবে, ওই শ্রেণীর নিম্নসীমাই হবে এল এর মান। এটা গেল এল। এবার আসে এফ ওয়ান। এফ ওয়ান এফ টু সূত্র আছে, যে শ্রেণীতে প্রচুরক আছে, ওই শ্রেণীর যে গণসংখ্যাটি আছে, তার আগের যে গণসংখ্যাটি আছে, মূলত আমাদের প্রচুরক শ্রেণীর যে গণসংখ্যাটি আছে, ওইটা থেকে আমরা আগের শ্রেণীর যে গণসংখ্যাটি আছে ওইটা বিয়োগ করবো, বিয়োগ করলে আমরা এফ ওয়ান এর মান পাবো। আবার বলছি, প্রচুরক শ্রেণীর মধ্যে যে গণসংখ্যাটি আছে, যে গণসংখ্যার মানটি আছে, ওইটি থেকে আমরা
এর আগে মানে পূর্ববর্তী শ্রেণীর যে গণসংখ্যাটি আছে ওইটি যদি বিয়োগ করি তাহলে আমরা F1 এর মান পাবো। আর F2 এর বিপরীত, F2 আরও ইজি। F2 হচ্ছে যে মানে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে আমরা এর পরবর্তী শ্রেণীর যে গণসংখ্যাটি আছে ওইটি যদি বিয়োগ করি তাহলে আমরা F2 এর মান পাবো। আর এইচ হচ্ছে শ্রেণীব্যক্তি। তারপরে শ্রেণী অবিন্যস্ত, যখন অবিন্যস্ত উপাত্ত দেওয়া থাকবে মানে এলোমেলো করে দেওয়া থাকবে আমাদের সংখ্যাগুলা, যখন শ্রেণী করে দেওয়া থাকবে না তখন আমাদের প্রচুরক কেমনে বের করবো, এটার জন্য কোনো সূত্র নেই। ওই অবিন্যস্ত উপাত্তের জন্য কোনো সূত্র নেই প্রচুরক বের করা। ওইখানে জাস্ট আমাদেরকে দেখতে হবে যে চলকগুলো বা যে উপাত্তগুলো দেওয়া আছে ওই উপাত্তগুলোর মধ্যে কোন উপাত্তটি সর্বাধিক বার এসেছে, মানে কোনটি সবচেয়ে বেশি বার এসেছে। এখন একাধিক উপাত্ত বেশিবার আসতে পারে, তাহলে ওই একাধিক উপাত্তগুলোকে মনে করো দুইটা উপাত্ত আছে বা দুইটা চলক আছে যেটা বেশিবার 5 বার 4 বার বেশি সংখ্যক বার এসেছে, তাহলে দুইটাই আমাদের জন্য কি প্রচুরক। আর যদি মনে করো একটা সংখ্যা মনে করো 40টা আমাদের 6-7 বার এসেছে, তাহলে সর্বাধিক বার কোনটি এসেছে 40 এসেছে, তাহলে 40টা হবে আমাদের প্রচুরক। মোট কথা অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে কোন চলক বা উপাত্তটি আমাদের সর্বাধিক বার এসেছে, ওইটাই হবে আমাদের প্রচুরক। এটাই গেল আমাদের সূত্রের পরিচয়। এখন আমরা আমাদের অঙ্কে যাব। আমরা এখান থেকে একই সাথে সেম অঙ্কের মধ্যে আমরা মধ্যক এবং প্রচুরক দুইটি নির্ণয় করব। ঠিক আছে, এখন আমরা অঙ্কে ফিরে যাই। আজকে আমরা মূলত এই দুটো কোয়েশ্চেন সলভ করব। এই দুটো কোয়েশ্চেন থেকে এটা থেকে প্রথমে আমরা প্রচুরক বের করব এবং এটা থেকে আবার মধ্যকও বের করব, এটা থেকেও প্রচুরক বের করব এবং মধ্যক বের করব। মোটমাট আমরা যতগুলো সূত্র করেছি এই দুইটা কোয়েশ্চেন থেকে আমরা সবগুলো সূত্র প্রয়োগ করে আনসার বের করব। এটার শ্রেণীব্যক্তি হচ্ছে 5 আর এখানে 1 থেকে 10 শ্রেণীব্যক্তি মানে শ্রেণী ব্যবধান হচ্ছে 10। ঠিক আছে, ঠিক আছে। আগে আমরা প্রথমটা ব্যবহার করে, এই প্রথমটা হচ্ছে আমার অবিন্যস্ত। এই প্রথম যে প্রশ্নটা দেওয়া আছে এখানে যে উপাত্তগুলো আছে এগুলো কি অবস্থায় আছে, অবিন্যস্ত অবস্থায় আছে। আর এই দ্বিতীয় যে প্রশ্নটি আছে এখানে এটা বিন্যস্ত, এটা আমাদের বিন্যস্ত অবস্থায় আছে, কারণ এখানে আমাদের শ্রেণীগুলো করে দেওয়া আছে, গণসংখ্যাগুলো বের করে দেওয়া আছে। তাই এখানে নতুন করে আমাকে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করার কোনো প্রয়োজন নেই। কিন্তু উপরে যে প্রশ্ন 1 নম্বর প্রশ্নটি আছে ওইটি হচ্ছে অবিন্যস্ত। তাহলে আশা করি আমাদের অবিন্যস্ত কোনটা বিন্যস্ত কোনটা এটা চিনতে সমস্যা হবে। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে 1 নম্বর প্রশ্নটা ব্যবহার করে আমরা প্রচুরক বের করি। এন্ড আমরা তো জানি প্রচুরক দুই রকম হবে, একটা হচ্ছে যে আমাদের সূত্র প্রয়োগ করে প্রচুরক বের করতে হয়, আর একটা হচ্ছে আমাদের যেটা আমরা সূত্র প্রয়োগ না করে বের করি। এখন সূত্র প্রয়োগ কখন করব আর সূত্র কখন প্রয়োগ করব না, প্রশ্নে যদি আমার কি দেওয়া থাকে, প্রশ্নে বলে দেওয়া থাকে যে গণসংখ্যা নিবেশন সারণীর মাধ্যমে প্রচুরক নির্ণয় করো, তখন অবশ্যই আমাদেরকে সূত্র প্রয়োগ করতে হবে। যখনই আমাকে পরীক্ষার প্রশ্নে বলে দেওয়া থাকবে যে গণসংখ্যা নিবেশন সারণীর মাধ্যমে প্রচুরক নির্ণয় করো, তখন অবশ্যই আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে সারণী তৈরি করতে হবে। এছাড়া যদি প্রশ্নে যদি আমাদেরকে এরকম বিন্যস্ত উপাত্ত অবস্থায় দেওয়া থাকে, তখন আমরা ধরে নেব যে আমাদেরকে কিভাবে বের করতে হবে, সূত্র প্রয়োগ করে বের করতে হবে। আর যদি কখনো প্রশ্নে এরকম থাকে এই অবিন্যস্ত উপাত্ত দেওয়া আছে, অবিন্যস্ত উপাত্ত দেওয়া আছে এলোমেলোভাবে, এবং আমাদেরকে গণসংখ্যা নিবেশন সারণীর মাধ্যমে কি বের করতে বললো না, প্রচুরক বের করতে বললো না, তখন আমাদেরকে প্রয়োগ করতে হবে কোনটা, নর্মাল নিয়ম। নর্মাল নিয়মটা কি, প্রথমে আমরা এই যে উপাত্তগুলো এলোমেলো অবস্থায় আছে এগুলোকে প্রথমে আমরা কি করব, সাজাবো, ঊর্ধ্বক্রমে সাজাবো। ঊর্ধ্বক্রমে মানে কি, ঊর্ধ্বক্রমে মানে হচ্ছে যে ছোট থেকে বড়, আর নিম্নক্রমে হচ্ছে বড় থেকে ছোট। তাহলে প্রথমে এই এলোমেলো যে অবিন্যস্ত উপাত্তগুলো আছে এগুলোকে আমরা কি করব, ঊর্ধ্বক্রমে মানে ছোট থেকে বড়তে সাজাবো। যেমন কি আমি সাজিয়েছি 61, 62, 64 এরকম করে সাজালাম ছোট থেকে বড়তে। এখন আমরা দেখব এখানে কোন উপাত্তটি বা কোন চলকটি বারবার আসছে, মানে সর্বাধিক বার আসছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি 72 আমাদের 3 বার এসেছে, 67 আমাদের 2 বার এসেছে, 75ও 2 বার এসেছে, 80 আমাদের এসেছে 4 বার, 81 আসছে 2 বার। তাহলে আমরা এখান থেকে ইজিলি বুঝতে পারতেছি যে আমাদের যে 80 যে উপাত্তটি আছে এটি আমাদের 4 বার এসেছে। এই 80 যে উপাত্তটি আছে ও 80 উপাত্তটি আমাদের কয়বার এসেছে, 4 বার। তার মানে আমরা বুঝে নিব যে আমাদের প্রচুরক হবে 80। এটা গেছে কখন, যখন আমাদেরকে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে, যে গণসংখ্যা নিবেশন সারণীর মাধ্যমে প্রচুরক বের করতে বলবে না, তখন আমরা এই নিয়মটা ফলো করব। ঠিক আছে, এখন আমরা আসি, যখন আমাকে এটা দেখ বা এটা দেখ, এইটা দেখ বা এটা দেখ,
যদি আমাকে বলে যে গণসংখ্যা নিবেশন সারণীর মাধ্যমে কি করো, প্রচুরক বের করো, তখন অবশ্যই যদি এটা থাকে আমাদেরকে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে হবে। যদি এটা থাকে তখন আমাদের গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে হবে না। যেহেতু আমরা 1 নম্বর কোয়েশ্চেন সলভ করতেছি, তাইলে আমাদের এখানে কি তৈরি করতে হবে? গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে হবে। কিভাবে সারণীটি তৈরি করছি একটু ভালো করে দেখ। এর আগেও আমরা যখন লেকচার 2 করিয়েছি, ওইখানে আমরা কিভাবে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে হয় ওই বিষয়ে ভালোভাবে ব্যাখ্যা দিয়েছি। তাও আজকে আমরা এটা থেকে আবার গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করছি। দেখো, আমরা সবাই জানি গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে হলে অবশ্যই 3টা কলাম লাগে। একটা কলাম হচ্ছে আমাদের কিসের জন্য? শ্রেণী ব্যবধানের জন্য বা শ্রেণী ব্যক্তির জন্য। আরেকটা কলাম হচ্ছে আমাদের ট্যালি, আরেকটা হচ্ছে গণসংখ্যা। এটা এখানে লিখবো আমরা কি? আমাদের শ্রেণী সংখ্যা। এটা হবে আমাদের শ্রেণী সংখ্যা, এটা হবে আমাদের ট্যালি, এটা হবে আমাদের গণসংখ্যা। আচ্ছা, আমরা একটা জিনিস বলেছিলাম, যখনই আমরা গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করব, যদি আমাদের এরকম রেডি করে দেওয়া না থাকে, তাহলে সবার আগে আমাদেরকে কি বের করতে হবে? পরিসর বের করতে হবে। তারপর আমাদের শ্রেণী ব্যক্তি তো আমাদের দেওয়াই আছে 5, তাহলে আমাদের পরিসর লাগবে। পরিসর আমরা কেমনে বের করব? সর্বোচ্চ সংখ্যা কোনটা? 61, আর সর্বনিম্ন সংখ্যা কোনটা? 88। তাহলে আমাদের শ্রেণী ব্যক্তি বের করার সূত্র কি? শ্রেণী ব্যক্তি বের করার সূত্র হচ্ছে 88 বিয়োগ 61। 88 বিয়োগ কি? 61। 88 বিয়োগ 61 দিয়ে আমরা আগে কি বের করব? আমাদের পরিসর বের করব, এবং এটার সাথে কি যোগ করব? আমাদের যোগ 1 যোগ করব। এই সূত্রটা আমরা ওই দিন আমরা লেকচার 2 তে করিয়েছি, কিভাবে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করার সময় আমাদেরকে পরিসর বের করতে হয়। পরিসর বের করার জন্য আমরা যেটা সর্বোচ্চ যে মানটি আছে ওইটা থেকে সর্বনিম্ন যে মানটি আছে ওইটিকে বিয়োগ করব, তার সাথে 1 যোগ করব। যোগ করলে কত হয়? এখানে 88 থেকে 61 চলে গেলে আমাদের কত থাকে? 88 থেকে 61 চলে গেলে আমাদের থাকে 27। 27-এর সাথে যদি 1 যোগ করি আমাদের কত হয়? 28। তাহলে আমাদের ঘর কয়টি হবে? ঘর কয়টি হবে? আমাদের টোটাল ঘর কয়টি হবে সেটা নির্ভর করে আমাদের কিসের উপর? সেটা নির্ভর করে আমাদের শ্রেণী সংখ্যার উপর। তাহলে আমরা পরিসর পেয়েছি কত? আমাদের 28, এবং আমাদের শ্রেণী ব্যক্তি কত আছে এখানে? 5। তাহলে আমাদের শ্রেণী সংখ্যা বের করার সূত্র কি? শ্রেণী সংখ্যা বের করার সূত্র হচ্ছে যে পরিসর ডিভাইড বাই শ্রেণী ব্যক্তি। পরিসর ডিভাইড বাই শ্রেণী ব্যক্তি। এই যে আমরা পরিসর বের করছি, শ্রেণী সংখ্যা বের করছি, গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করছি, এটি আমরা আমাদের লেকচার 2 তেও ভালো করে করিয়ে দেখেছি কিভাবে বের করতে হয়। এখন আমরা আমাদের মেন অঙ্কে যাব। সবার আগে আমরা শ্রেণী সংখ্যাটা কত বের হবে? আমাদের শ্রেণী সংখ্যাটা বের হবে 5.6। আমরা যখন এটাকে রাউন্ড ফিগার নিব, রাউন্ড ফিগার নিলে 6 আসবে। আমাদের শ্রেণী সংখ্যা হবে 6। শ্রেণী সংখ্যা কত হবে? শ্রেণী সংখ্যা হবে 6। তাহলে আমাদের এখানে এটা তো মেইন, আমাদের শ্রেণী সংখ্যা কয়টা হবে? কয়টা বের করছি? 6টা। তাহলে এখানে হবে 6। 1টা, 2টো, 3টা, 4টা, 5টা, আর এই 6টা। আর শেষে আরেকটি কলম অ্যাড করতে হবে কিসের জন্য? যোগফলের জন্য। তাহলে আমরা শ্রেণী সর্বনিম্ন যে মানটি আছে ওইটি থেকে আমাদের শ্রেণী স্টার্ট হবে। তার মানে 61 থেকে আমাদের শ্রেণী স্টার্ট হবে। কত পর্যন্ত যাবে? 5 ঘর, মানে শ্রেণী ব্যক্তি পর্যন্ত। তার মানে 61, 62, 63, 64, 65। কারণ আমাদের যেহেতু শ্রেণী ব্যক্তি 5, তাহলে আমরা 5 ঘর নিব। তাহলে 61, 62, 63, 64, 65। তাহলে আমাদের এখানে 65 থেকে 65 যাবে। তারপরে হবে এই পাশে 66। 66 থেকে আমাদের আসবে কত? 66 থেকে 70, 71 থেকে 75, 76 থেকে 80, 81 থেকে আমাদের আসবে 85, 86 থেকে আবার আমাদের 86 থেকে আসবে কত? 90। 86 থেকে 90। এটা হলো আমরা আমাদের শ্রেণী তৈরি করলাম। কিভাবে শ্রেণী তৈরি করছি? আমরা আগে আমরা শ্রেণী সংখ্যা বের করছি, ওইটা অনুযায়ী আমাদের শ্রেণীর সংখ্যাগুলো পেয়েছি। এবার আসো ট্যালিতে। ট্যালি কিভাবে করছি সেটাও আমরা লেকচার 2 তে জানছি কিভাবে ট্যালি করব। ট্যালি করার জন্য 61 আর 65-র মধ্যে কি কি কয়টা সংখ্যা আছে এটা আগে আমরা দেখব। 61 আর 65-র মধ্যে আমাদের সংখ্যা আছে টোটাল 4টি। তাহলে আমার ট্যালি চিহ্ন কয়টা হবে? 1টা, 2টা, 3টা, 4টা। তার এখানে গণসংখ্যা হবে টোটাল কত? 4টা। গেল। 66 থেকে 70-এর মধ্যে কয়টি আছে? 66 থেকে 70-এর মধ্যে আছে আমাদের 3টি। তার ট্যালি হবে কয়টি? 1টি, 2টি, 3টি।
আচ্ছা আমি এত ইজিলি কেমনে করতে পারছি টেলিগুলা বা গণসংখ্যাগুলো এত ইজিলি কেমনে বের করতে পারতেছি, কারণ আমি আগেই কি করছি, এই এলোমেলো যে উপাত্তগুলো দেওয়া আছে ওই এলোমেলো উপাত্তগুলোকে আমি কি করে ফেলেছি, সাজিয়ে লিখে ফেলেছি, ছোট থেকে বড়তে সাজাই ফেলেছি, যার কারণে আমার এই ট্যালিগুলার গণসংখ্যাগুলো বের করতে সহজ হচ্ছে। তাই যখনই এরকম এলোমেলো উপাত্ত দেওয়া থাকবে অবিন্যস্ত অবস্থায়, তখন আমরা কি করব, সবার আগে উপাত্ত সমূহকে ঊর্ধ্বক্রমে মানে ছোট থেকে বড়তে সাজাবো, সাজানোর পর তারপর পরিসর বের করব, তারপর শ্রেণী ব্যক্তি দেওয়া থাকলে তো ভালো, দেওয়া না থাকলে ওইটা বের করব, তারপর শ্রেণী সংখ্যা বের করব, তারপরে গিয়ে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করব। তখন গিয়ে কি হবে, তখন আমাদের এই যে আমরা টেলিগুলো বের করতে এগুলো একদম ইজি হয়ে যাবে, তখন বের করতে কষ্ট হবে না, পরীক্ষার সময় এটা অনেক টাইম কমিয়ে দিবে। তারপরে 71 থেকে 75-এর মধ্যে কয়টি সংখ্যা আছে? 71 থেকে 75-এর মধ্যে আমাদের টোটাল আছে 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি, টোটাল 7টি আছে। তাহলে 7টি কেমনে লিখবো, 1টা 2টা 3টা 4টা, 4টার পর যেহেতু 5টা হয়ে গেছে তাহলে এখানে ক্রস দিয়ে আরেকটা দিয়ে দিব, 5টা 6টা 7টা, এখানে হবে কত, 7 গেল। 76 থেকে 80-এর মধ্যে কয়টা আছে? 76 থেকে 80-এর মধ্যে আমাদের আছে 76 থেকে কই, এই 76 থেকে 80-এর মধ্যে আছে 1টা 2টা 3টা 4টা 5টা, 5টা আছে টোটাল। 76 থেকে 80-এর মধ্যে আছে আমাদের কয়টা, 5টা, 1টা 2টা 3টা 4টা 5টা। 76 থেকে 80-এর মধ্যে আছে 5টা। 81 থেকে 85-এর মধ্যে আছে কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা। 81 থেকে 85-এর মধ্যে আছে 5টা। তারপরে আমাদের 86 থেকে 90-এর মধ্যে আছে কয়টি, 1টি, তাহলে এখানে লিখবো 1টি। বুঝতে পেরেছি? কোনো সমস্যা আছে এখানে? সমস্যা থাকার কথা না। আচ্ছা আসি, এবার গণসংখ্যাগুলোকে আমাকে যোগ করে n এর মান বের করতে হবে। যোগ করি, 7 3 10 20 24 25, তাহলে আমাদের n এর মান হচ্ছে কত, 25, তার মানে আমাদের মোট গণসংখ্যা হচ্ছে 25। এটা গেলে আমরা আমাদের গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করে ফেলছি। এখন আমরা কি করব, আমাদের যে সূত্রটি আছে ওই সূত্রটি, প্রচুরকের সূত্রটি প্রয়োগ করব। প্রচুরকের যে সূত্রটি আছে ওইটি প্রয়োগ করার পর আমাদের আনসার বেরিয়ে যাবে। প্রচুরকের সূত্রটি কত লিখি আমরা, সূত্রটি হচ্ছে আমাদের L প্লাস F1 ডিভাইড বাই F1 প্লাস F2 ইন্টু H। ঠিক আছে, H এর মান তো আমরা জানি শ্রেণী ব্যক্তি 5, L এর মান কত হবে, F1 এর মান F2 এর মান কত হবে, এটা আমাদেরকে বের করতে হবে। একদম ইজি। এর আগে যখন আমরা সূত্রটা ব্যাখ্যা করে দিয়েছি তখন বলেছি কিভাবে F1 F2 বের করতে হবে, L এর মান কিভাবে বের করতে হবে, এটা আমরা বলে দিয়েছি। এখন আমি আরেকটু বলছি L এর মান কিভাবে পাবো। L এর মান বের করার আগে আমাকে দেখতে হবে এখানে যে আমার অনেকগুলো যে শ্রেণী আছে, যে 6টি শ্রেণী আছে, এই 6টি শ্রেণীর মধ্যে কোনটি আমার প্রচুরক শ্রেণী, কোনটি প্রচুরক শ্রেণীটা আমরা কেমনে বের করব। প্রচুরক শ্রেণী বের করে যে আমরা প্রচুরক কোনটাকে বুঝি, যেটা সর্বাধিক বার আসে, ঠিক না, যে উপাত্তগুলো সর্বাধিক বার আসে ওইটাকেই তো আমরা প্রচুরক বলি মূলত। তা আমরা দেখব কোন গণসংখ্যা বেশি, এই শ্রেণীগুলোর মধ্যে কোন শ্রেণীর গণসংখ্যা বেশি, যে শ্রেণীর গণসংখ্যা বেশি ওইটাই হবে আমাদের কি, প্রচুরক শ্রেণী, কারণ ওইখানে উপাত্তগুলো সর্বাধিকবার এসেছে। তা আমরা এখানে দেখছি অনেকগুলো শ্রেণী আছে, এই শ্রেণীগুলোর মধ্যে 71 থেকে মানে 71 থেকে 75 যে শ্রেণীটা আছে ওই শ্রেণীর গণসংখ্যা হচ্ছে 7, তার মানে সবচেয়ে বেশি। তাহলে 71 থেকে 75ই হচ্ছে আমাদের কি, প্রচুরক শ্রেণী। তা আমাদের প্রচুরক শ্রেণী কত, প্রচুরক শ্রেণী হচ্ছে যে 71 থেকে 75। বুঝতে পেরেছি কেন আমরা আমাদের প্রচুরক শ্রেণী বের করেছি, যে শ্রেণীর গণসংখ্যা বেশি হবে ওইটাই হবে আমাদের প্রচুরক শ্রেণী, সিম্পল। তা আমাদের প্রচুরক শ্রেণী হচ্ছে 71 থেকে 75, ঠিক আছে। এখন আমাদের L এর মান কোনটা, আমরা জানি যে শ্রেণীতে প্রচুরক আছে মানে প্রচুরক শ্রেণীর সর্বনিম্ন সংখ্যাটাই হচ্ছে আমার কি, L এর মান। আবার বলছি, প্রচুরক শ্রেণীর সর্বনিম্ন সংখ্যাটাই হচ্ছে আমার n এর মান। তা আমাদের প্রচুরক শ্রেণী যেহেতু 71 থেকে 75, তাহলে এখানের মধ্যে সর্বনিম্ন সংখ্যা কোনটা, সর্বনিম্ন সংখ্যাটি হচ্ছে আমাদের 71। 71 হচ্ছে আমাদের সর্বনিম্ন সংখ্যা, তাহলে L এর মান হচ্ছে কত, 71। এখানে আমি চিত্রের মধ্যে লিখে দিচ্ছি L এর মান হচ্ছে কত, 71, L এর মান 71। তাহলে L এর জায়গায় আমরা কি লিখবো, 71 লিখবো। ক্লিয়ার? আশা করি এটাতে সমস্যা থাকার কোনো ব্যাপার না। নেক্সট আমরা জানি F1 কোনটা হবে, আমরা যখন সূত্র বুঝিয়েছিলাম তখন বলেছি F1 কোনটা হবে,
প্রচুরক শ্রেণীর যে গণসংখ্যাটি আছে, প্রচুরক শ্রেণীর যে গণসংখ্যাটি আছে ওইটা থেকে এর আগের শ্রেণীর গণসংখ্যাটি আমরা বিয়োগ করলে F1 পাবো। প্রচুরক শ্রেণীর গণসংখ্যা কত আমাদের? 7। প্রচুরক শ্রেণী আমরা এখানে F1টা এখানে বের করে দেখাই। F1টা আমরা এখানে বের করতেছি, F1 F2। F1টা কেমনে বের করব? প্রচুরক শ্রেণীর যে গণসংখ্যাটি আছে ওইটা থেকে এর আগের শ্রেণীর যে গণসংখ্যাটি আছে ওইটাকে বিয়োগ করলে আমার F1 বের হবে। তো বের করি। প্রচুরক শ্রেণীর গণসংখ্যা 7, তারপরে এর আগের গণসংখ্যা 3, তাহলে আমার F1 এর মান আসবে কত? 7 থেকে 3 চলে গেলে কত থাকে? সেটি হচ্ছে আমাদের কি প্রচুরক শ্রেণীর গণসংখ্যা, মানে কি 4। ক্লিয়ার? মোটপাট আমাদের F1 এর মান কোনটা হবে? প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে এর আগের শ্রেণীর গণসংখ্যা বিয়োগ, যার মান হচ্ছে আমাদের 4। তাহলে F1 হচ্ছে কত? 4। F1 এর জায়গায় কি বসিয়ে দিব? 4 বসিয়ে দিব। এখন F2 কোনটা হবে? F2 সেম, প্রচুরক শ্রেণীর যে গণসংখ্যাটি আছে ওটার থেকে পরবর্তী শ্রেণীর যে গণসংখ্যাটি আছে ওইটাকে বিয়োগ করে দিব, শেষ। তাহলে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা হচ্ছে কত? 7, পরবর্তী শ্রেণীর গণসংখ্যা হচ্ছে 5, তাহলে আমাদের এটা বের হবে কত? 2। তাহলে আমাদের F2 বের হচ্ছে 2, আর আমাদের H এর মান হচ্ছে কত? ওই শ্রেণী ব্যক্তি 5, H এর মান হচ্ছে 5। আশা করি এটা বুঝতে পেরেছি। যারা বুঝতে পারোনি তারা স্ক্রিনশট নিয়ে নাও বা রিভাইন্ড করে তারা দেখে নিতে পারো। যারা বুঝেনি তারা রিভাইন্ড করে দেখে নিতে পারো। এভাবে সিম্পল ওয়েতে আমরা আমাদের ম্যাথগুলা সলভ করব। তাহলে এখান থেকে এখন আমরা আমাদের কি করতে পারি? যেহেতু আমরা মান সবগুলো পেয়েছি, এখন জাস্ট আমরা কি করব? ক্যালকুলেশন করে মানগুলো বের করব। ক্যালকুলেশন করলে কত হয়? ক্যালকুলেশন করলে এই সবগুলো ক্যালকুলেশন করলে আমাদের আনসার বের হবে কত? তাহলে আমাদের আনসার হচ্ছে কত? 74.33। মানে আমাদের প্রচুরক হচ্ছে কত? 74.33। এইভাবে আমরা সিস্টেমেটিক ভাবে কি করব? প্রচুরক নির্ণয় করতে পারবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো, না হলে রিভাইন্ড করে ভিডিওটি আরেকবার দেখে নাও কিভাবে আমরা এটা বের করেছি। এখন আসি, আশা করি আমাদের প্রচুরকের সমস্যা থাকার কথা না। এখন আমরা এই যে প্রশ্নটি ছিল, এই প্রশ্নটি থেকে প্রচুরকের যে দুইটি নিয়ম ছিল ওই দুইটি নিয়মে কিভাবে প্রচুরক বের করবো এটা আমরা জেনেছি। এখন আমরা এই প্রশ্নটি থেকে মধ্যক নির্ণয় করব। মধ্যকে যে আমাদের কি আছে, আমাদের মধ্যকে যে দুইটি সূত্র আছে ওই দুইটি সূত্র অনুযায়ী এখান থেকে আমরা কি করব? এই প্রশ্নটি ব্যবহার করে কোন সূত্রটি প্রয়োগ করা যায় এবং কোন সূত্রটি প্রয়োগ করে আমরা মধ্যক বের করতে পারি ওইটি দেখব। এখন সবার আগে আমি প্রচুরকে এই আনসারগুলো মুছে দিই। সবাই তার আগে আমরা মধ্যক নিয়ে যে সূত্রগুলো পড়েছি ওগুলো একটু দেখে নাও। ঠিক আছে, এখন আমরা দেখি আগে মধ্যক নির্ণয় করার আগে আমরা কি বলছি? মধ্যক নির্ণয় করার আগে আমাকে দুইটা জিনিস দেখতে হবে। প্রথমে দেখতে হবে কি বিন্যস্ত বা অবিন্যস্ত কিনা। সর্বপ্রথম কি দেখতে হবে মধ্যকের ক্ষেত্রে? কিন্তু মধ্যকের ক্ষেত্রে সবার আগে দেখতে হবে কি আমার যে উপাত্তগুলো আছে উপাত্তগুলো কি বিন্যস্ত অবস্থায় আছে নাকি অবিন্যস্ত অবস্থায় আছে। যেটা আমরা 1 নম্বর কোয়েশ্চেন সলভ করবো, 1 নম্বর কোয়েশ্চেনে আমরা দেখতেই পাচ্ছি আমার উপাত্তগুলো কি অবস্থায় আছে? অবিন্যস্ত অবস্থায় আছে। তো অবিন্যস্ত অবস্থায় থাকলে তখন আমাকে আরেকটা পয়েন্ট দেখতে হবে, আরেকটা জিনিস দেখতে হবে, যাচাই করতে হবে। অবিন্যস্ত যদি থাকে তখন আমাকে দেখতে হবে n এর মান যেটা আছে, এই যে n এর মানটা আমরা বের করলাম, এই n এর মান কি জোড় আছে নাকি বেজোড় আছে, এটা আমাকে যাচাই করতে হবে। সব প্রসেস সেম, এই প্রচুরকের মতো কি সব প্রসেস আমার সেম, জাস্ট এখানে মধ্যক আমাকে করতে হবে। সব প্রসেসে শুধু কিছু ডিফারেন্স আছে, সবকিছু সেম থাকে, সবকিছু সেম, জাস্ট কিছু ডিফারেন্স। আমার যখন উপাত্তগুলো যখন অবিন্যস্ত অবস্থায় থাকবে তখন আমার শুধু একটা জিনিস দেখতে হবে n এর মান জোড় নাকি বিজোড়। n এর মান যদি বিজোড় হয় তাহলে আমরা সূত্র একটা ইউজ করব, n এর মান যদি জোড় হয় সূত্র আরেকটি ইউজ করব। তখন আমাদের অনেক সময় এই n এর মান যে এখানে 25 যে প্রশ্নে দেওয়া আছে তাহলে আমার এখানে এই গণসংখ্যা নিবেশন সারণীটি তৈরি করার কোনো প্রয়োজন নেই যদি আমার n এর মানটা প্রশ্নে দেওয়া থাকে। আর n এর মানটা যদি প্রশ্নে দেওয়া না থাকে তাহলে ওই প্রচুরকের মতো প্রথমে আমাকে উপাত্তগুলোকে সাজাতে হবে, পরিসর শ্রেণী সংখ্যা বের করে আমাকে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করে n এর মান বের করতে হবে। ওই n এর মান বের করার পর তারপর আমরা সূত্র প্রয়োগ করব।
গেল। তাহলে যেহেতু এখানে আমরা দেখতেছি অবিন্যস্ত উপাত্ত এবং n এর মানটাও আমার কি এসে আসে বিজোড়ে আছে, তাহলে আমার সূত্র কোনটা হবে? ভেজোরের n এর মধ্যক নির্ণয়ের সূত্র কি? অবিন্যস্তের ক্ষেত্রে ভেজোর n এর মানের ক্ষেত্রে মধ্যক নির্ণয়ের সূত্রটি হচ্ছে n+1, তারপর নিচে হবে কত? 2 তম পদ। আবার বলছি, n এর মান যদি আমার কি হয়? ভেজোর হয়। n এর মান যদি আমার ভেজোর হয়, সেক্ষেত্রে আমার সূত্রটি হবে মধ্যক নির্ণয়ে n+1 ডিভাইড বাই 2 তম পদ। তা n এর মান কত পেয়েছি আমরা? 25। তাহলে n এর জায়গায় আমরা 25 বসিয়ে +1 ডিভাইড বাই 2 তম পদ কত হবে? এখানে আমার হচ্ছে কত? 26। 26 ডিভাইড বাই 25, 26 ডিভাইড বাই 25, আনসার হবে 13। তার মানে হচ্ছে কি, আমার 13তম পদটি হচ্ছে আমার কি মধ্যকের মান। এখন অনেক সময় তম পদে সবাই কি হয়ে যায়? কনফিউশনে যায়, সবাই 13কে আনসার ভাববে। 13 আমাদের কি না? মধ্যক না, 13তম পদ। এই তম পদটা কেউ লিখতে ভুলবে না পরীক্ষায়। তম পদটা না লিখলে পরীক্ষায় নাম্বার কাটা। কারণ 13 আমার আনসার না, 13 আমার মধ্যক না, 13তম পদ। এখন 13তম পদ পাওয়ার জন্য আমাকে এখানে ফিরে যেতে হবে। এলোমেলোগুলা থেকে আমরা 13তম পদ কাউন্ট করলে হবে না, কারণ এলোমেলোগুলাকে আগে আমাকে কি করতে হবে? ঊর্ধ্বক্রমে সাজাতে হবে, তারপরে এইখানে যে 13তম পদটা পেয়েছি, এখানে আমাকে 13 পর্যন্ত কাউন্ট করতে হবে। 13তম যে পদটি আছে ওইটিই হবে আমার মধ্যক। আমরা কাউন্ট করি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। তাহলে 75 এ গিয়ে আমার কত হচ্ছে? 30। তাহলে 75ই হচ্ছে আমার কি মধ্যক। 75 কি আমার মধ্যক। আবার কাউন্ট করে দেখি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। তাহলে 75ই হচ্ছে আমাদের 13তম পদ। তাহলে 75ই হবে আমাদের মধ্যক। এটা গেল কিসের ক্ষেত্রে? যদি কি থাকে? ভেজোর থাকে। যদি এটা জোর থাকতো, 25 না হয়ে যদি কি থাকতো? 20 থাকতো। 25 না হয়ে যদি আমাদের n এর মান যদি কি হতো? 20 হতো, তখন আমাদের সূত্র কোনটা প্রয়োগ করতাম? অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে তখন আমরা সূত্র প্রয়োগ করতাম যে প্রথমটি। যদি n এর মান যদি 25 না হয়ে 20 হতো, মানে বিজোড় না হয়ে জোড় হতো, তাহলে আমাদের সূত্রটি হতো n ডিভাইড বাই 2 তম পদ প্লাস n ডিভাইড বাই 2 প্লাস 1 তম পদ ডিভাইড বাই 2। এখানেও তমপদ লিখতে ভোলা যাবে না, কারণ তমপদটা আনসার না। ওই তমপদে যে সংখ্যাটি আছে ওইটাই আনসার হবে, ঠিক আছে? তো এখানে জাস্ট n এর মান আমরা কত বলছি? যদি জোর হতো 20 হতো, তখন কি হতো? তাহলে n এর জায়গায় জাস্ট 20 বসিয়ে দিব। তমপদগুলো মাস্ট লিখতে হবে, বারবার বলছি আমি সেটা। তমপদ, ঠিক আছে? এখন এটা ভাগ করলে করে 10তম পদ, আর এটা হবে কত? 11তম পদ। এটা হবে কত? 10তম পদ। এটা হবে কত? 11তম পদ। 2 কে 20 দ্বারা ভাগ করলে 10, 2 কে 20 দ্বারা ভাগ করলে 10 যোগ 1, 11তম পদ। তাহলে কত হবে এখানে? 10তম পদ যোগ 11তম পদ ডিভাইড বাই 2। এখন আমরা কি 10 আর 11 কে অনেকে কি করে মধ্যক নির্ণয় করার সময় যখন অবিন্যস্ত থাকে এবং আমার যদি n এর মান যদি যোগ থাকে, তখন তারা কি করে এই এতটুকু পর্যন্ত করে 10 আর 11 কে যোগ করে দেয়। মানে এখানে যে তম পদগুলো বের হয়েছে ওগুলোকে যোগ করে আনসারে বসিয়ে দেয়। আসলে এটা ভুল। আমাকে 10তম পদ কোনটা দেখতে হবে। এইখানে যে আমরা ঊর্ধ্বক্রমে সাজি, এখানে আমরা দেখবো 1 2 3 4 5 6 7 8 9 10। 10-এ আমার কততম আছে? এটাই হচ্ছে আমার 10তম পদ। এটা যদি আমার 10তম পদ হয়, তাহলে 11তম পদ কোনটা হবে? পরেরটা। তার মানে 72, 72 হচ্ছে আমার 10তম পদ এবং 72 হচ্ছে আমার 11তম পদ। তাহলে আমরা 10তম পদের জায়গায় কি লিখবো? 10তম পদের জায়গায় আমরা লিখবো 72। 10তম পদের জায়গায় কি লিখবো? 72। এবং আমাদের 11তম পদের জায়গায়ও 72 লিখবো, কারণ এটা 10তম পদ, এটা 11তম পদ। ডিভাইড বাই 2। এখন এই দুইটাকে যোগ করার পর 2 দিয়ে ভাগ করলে যে আনসারটি পাবো ওইটি হচ্ছে আমার কি? ওইটি হচ্ছে আমার আনসার। 72 যোগ করলে কত হয়? 144।
144। 144কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 144কে আমরা যদি 2 দিয়ে ভাগ করি, আমাদের আনসার আসবে কত? 72। 144কে 2 দিয়ে ভাগ করলে আসবে 72। তার মানে আমাদের মধ্যক হবে কত? 72। ক্লিয়ার? তাহলে আমাদের মধ্যক কত হবে? 72। এটা কিসের ক্ষেত্রে? যদি আমার উপাত্ত যদি অবিন্যস্ত থাকে এবং আমার n এর মান যদি কি হয়? জোড় হয়। আর বিজোড় হলেও কিভাবে বের করব এটা আমরা বুঝিয়ে দিয়েছি। আশা করি অবিন্যস্ত থাকলে n এর মান জোড় হোক বা বিজোড় হোক, কিভাবে আমরা মধ্যক বের করব এটা আমরা বুঝতে পেরেছি। সবার আগে উদ্যক্রমে সাজাবো। যদি গণসংখ্যা দেওয়া না থাকে, মোট গণসংখ্যা যদি দেওয়া না থাকে, n এর মান যদি দেওয়া না থাকে, তাহলে গণসংখ্যা নিবেশন সারণী যেভাবে তৈরি করতে হয় ওইভাবে তৈরি করে n এর মান বের করব। তারপরে জোড় হলে জোড়, বিজোড় হলে বিজোড়, ওইটা সূত্র প্রয়োগ করে আমরা অঙ্কটা করব, মধ্যক বের করব। এবার আসি আমরা কিভাবে বিন্যস্ত থাকলে, কি করব? এই বিন্যস্ত, এটা তো অবিন্যস্ত ছিল, বিন্যস্ত থাকলে শ্রেণী করে দেওয়া থাকলে, গণসংখ্যা বের করে দেওয়া থাকলে কিভাবে মধ্যক বের করব এবং কিভাবে আমরা কি করব, কিভাবে আমরা আমাদের প্রচুরক বের করব, ওইটা এখন দেখব। এটা আমরা দ্বিতীয় নম্বর কোয়েশ্চেন আনসার করলে বুঝতে পারবো। দ্বিতীয় নম্বর কোয়েশ্চেনটি যখন আনসার করব তখন বুঝতে পারবো। আর এছাড়া আমরা এখান থেকে আমরা কি করতে পারি? আচ্ছা, আমরা একটা কাজ করি, 1 নম্বর প্রশ্নেই আমরা আমাদের যে মধ্যকের সূত্রটি আছে ওইটি প্রয়োগ করেও করতে পারি। ঠিক আছে? কারণ আমরা এখানে অলরেডি অবিন্যস্ত থেকে বিন্যস্ত করে ফেলেছি, এখান থেকেও করা যায়। কিন্তু আমরা কি করব এখন? আমরা দ্বিতীয় নম্বর যে প্রশ্নটি আছে, পদার্থবিজ্ঞানের 76 জন শিক্ষার্থীর প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নিবেশন সারণী কত দেওয়া আছে? 1 থেকে 10, 11 থেকে 20 এরকম করে শ্রেণীগুলো দেওয়া আছে, গণসংখ্যাগুলোও আমাদের কি দেওয়া আছে। ঠিক আছে? এখন এটা থেকে আমরা মধ্যকের যে সূত্রটি দেওয়া আছে, মানে আমাদের যদি প্রশ্ন যদি বিন্যস্ত উপাত্ত দেওয়া থাকে, বিন্যস্ত উপাত্ত দেওয়া থাকলে যে সূত্রটি প্রয়োগ করতে হবে, L + n/2 - fc ইন্টু h/fm, যে সূত্রটি আছে ওই সূত্রটি আমরা এই প্রশ্ন সলভ করলে তখন বুঝতে পারবো কিভাবে ইউজ করব। ঠিক আছে? কারণ এখানে আমাদের উপাত্তগুলোকে কি অবস্থা দেওয়া আছে? বিন্যস্ত অবস্থা দেওয়া আছে। এই বিন্যস্ত উপাত্তগুলোর ক্ষেত্রে এখন আমরা ওই সূত্রটি প্রয়োগ করে মধ্যক বের করব এবং এই বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে যেভাবে প্রচুরক আছে প্রচুরক দিয়ে বের করব। এটির ক্ষেত্রে আমরা মধ্যকও বের করব, প্রচুরকও বের করব। এখানে আমার নতুন করে পরিশোধ কিছু নির্ণয় করার প্রয়োজন নেই, কারণ অবশ্যই আমাদের এখানে কি দেওয়া আছে? গণসংখ্যাও করে দেওয়া আছে, শ্রেণীও বিন্যস্ত করে দেওয়া আছে, তাই নতুন করে কিছু করার দরকার নেই। তাহলে আগে আমরা প্রচুরকের আগে আমরা মধ্যকটাই শুরু করি। অবশ্যই এখানে তো সবকিছু দেওয়া আছে, কিন্তু আমরা একটা জিনিস বলেছিলাম যখন আমরা সূত্র পড়িয়েছি, সূত্রের মধ্যে আমরা বলেছিলাম কি, যে মধ্যক নির্ণয় করার জন্য বিন্যস্তের ক্ষেত্রে বিন্যস্ত উপাত্ত যদি দেওয়া থাকে, ওইটার ক্ষেত্রে মধ্যক নির্ণয় করার জন্য অবশ্যই আমাদের কি লাগবে? গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া থাকলেও গণসংখ্যা নিবেশন সারণী দিয়ে আমরা মধ্যক নির্ণয় করতে পারবো না। অবশ্যই আমাদেরকে ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করতে হবে। ক্রমযোজিত গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করার পরেই আমরা কি বের করতে পারবো? আমরা আমাদের মধ্যকটি বের করতে পারবো, সূত্র প্রয়োগ করতে পারবো। ঠিক আছে? এখন আমরা আমাদের কি করব? আমাদের ক্রমযোজিত গণসংখ্যা নিবেশন সারণীটি তৈরি করব, যার জন্য আমাদের বক্স করতে হবে। এখানে আমরা প্রথমে আমাদেরকে অবশ্যই মধ্যক নির্ণয় করার জন্য ক্রমযোজিত গণসংখ্যা তৈরি করতে হবে, ক্রমযোজিত গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে হবে। ক্রমযোজিত গণসংখ্যা নিবেশন সারণীর জন্য এই বক্সটি করতে হবে, একদম ইজি। ক্রমযোজিত গণসংখ্যা নিবেশন সারণীর জন্য আমার 3টা কলামের প্রয়োজন হবে। একটা কলম হচ্ছে প্রাপ্ত নম্বর বা শ্রেণী বা শ্রেণী ব্যক্তি, যে শ্রেণীগুলো আছে ওইটার জন্য একটা কলম, গণসংখ্যার জন্য একটা কলম, আর ক্রমযোজিত গণসংখ্যার জন্য একটা কলম। এখানে আমাদের শ্রেণীগুলো অলরেডি করে দেওয়া আছে, আমার নতুন করে করতে হবে না। আমার গণসংখ্যাও দেওয়া আছে, গণসংখ্যাগুলো করার দরকার নেই। যদি কোনো প্রশ্নে যদি আমার ক্রমযোজিত গণসংখ্যার সারণী নির্ণয় করতে হচ্ছে কিন্তু আমার প্রাপ্ত নয়, মানে শ্রেণীগুলো দেওয়া নেই এবং গণসংখ্যাও দেওয়া নেই, তখন আমরা ওই আগের নিয়ম, পরিসর বের করো, শ্রেণী ব্যক্তি যেটি আছে পরিসর থেকে শ্রেণী ব্যক্তি ভাগ করো, শ্রেণী সংখ্যা বের করো, শ্রেণী সংখ্যা বের করে এইভাবে কি করো? শ্রেণী নির্ণয় করো, গণসংখ্যা নির্ণয় করো, ওই প্রসেসে যেতে হবে। কিন্তু এখানে আমাকে সব কিছু করেই দেওয়া আছে, তাই আমার নতুন করে করতে হয় না, আমি জাস্ট নাম্বারগুলো বসিয়ে দিয়েছি। এবার আমরা দেখবো কীভাবে ক্রমযোজিত গণসংখ্যা বের করতে হয়। ক্রমযোজিত গণসংখ্যা বের করা একদম ইজি। প্রথম শ্রেণীর যে গণসংখ্যাটি আছে 2, এটি সরাসরি আমরা ক্রমযোজিত গণসংখ্যার প্রথম কলামে বসিয়ে দিই। এরপরে জাস্ট কি করব? প্রথমটা সেম বসিয়ে দেওয়ার পর জাস্ট
কোনাকুনি যোগ করে নতুনটা পাবো, কোনাকুনি যোগ করে নতুনটা পাবো। তো এখানে 2 না, এখানে নিচে কত 5, এই কোনাকুনি যোগ করে আমরা নতুনটা পাবো কত 7। ক্লিয়ার? এখন 7 পাইছি না, এই কোনাকুনি যোগ করে আমরা নতুনটা পাবো কত পাবো 20। এখন 20 আছে, এখানে কত আছে 12, আবার কোনাকুনি যোগ করে আমরা নতুনটা পাবো কত 32। এখন এখানে 32 আছে, এখানে 11 আছে, এই কোনাকুনি যোগ করে আমরা নতুনটা পাবো 32 আর 11 যোগ করলে কত হবে আমাদের 43। ঠিক আছে, এখন এখানে 43 আছে, এখানে 18 আছে, 18 আছে, তাহলে এই কোনাকুনি যোগ করে আমরা আবার পাবো নতুনটা। তাহলে কত পাবো 43 আর 18 যোগ করলে কত পাবো 61। আবার কোনাকুনি যোগ করবো, কোনাকুনি যোগ করলে কত পাবো 67। এইভাবে করে আমরা কোনাকুনি যোগ করে করে কি পাবো নতুন নতুন আমাদের পদগুলা পাবো। ঠিক আছে, তাহলে 67 আর 4 যোগ করলে কত হয় আমাদের 71। আমাদের ওয়েট একটা ভুল হয়েছে মনে হয়, 61 66, এটা হবে আমাদের 60, এটা হবে 67 না, এটা হবে আমাদের 66। এই 66 এর সাথে 4 যোগ করলে এটা হবে 70। তা 70 সাথে আবার 4 যোগ করব, কোনাকুনি যোগ করব 74, আবার কোনাকুনি যোগ করলে 76। ক্লিয়ার? তাহলে ক্রমযোজিত গণসংখ্যা বের করা একদমই সোজা। প্রথমটা সেম সেম দেখে দেখে বসাই দিব, তারপর কোনাকুনি যোগ করে করে নতুন সংখ্যা পাবো, কোনাকুনি যোগ করে করে নতুন সংখ্যাটি পাবো। আচ্ছা, অনেক সময় আমাদের কনফিউশনে ভুগি যে আমরা যে ক্রমযোজিত গণসংখ্যাটিতে বের করেছি ওইটি কি সঠিক হয়েছে নাকি হয়নি, ওইটা কেমনে বুঝবো? ওইটা বোঝার একদম ইজি নিয়ম, n এর মান আমার যত হবে ক্রমযোজিত গণসংখ্যার শেষের সংখ্যাটি সেম হবে। ক্রমযোজিত গণসংখ্যার শেষের সংখ্যাটি আর যদি n এর মান এই দুইটা যদি মিলে যায় তাহলে আমাদের ক্রমযোজিত গণসংখ্যা নিবেশন সারণীটি সঠিক। যেহেতু আমার এখানে ক্রমযোজিত গণসংখ্যার শেষের সংখ্যাটি কত 76 মানে 76, এবং গণসংখ্যা নিবেশন সারণীর মধ্যে গণসংখ্যা মোট গণসংখ্যা n এর মান কত 76 মিলে গেছে, তার মানে আমাদের ক্রমযোজিত গণসংখ্যা নিবেশন সারণীটি সঠিক। এখন আমরা আমাদের মধ্যক নির্ণয়ে যে এখন আমাদের মেইন যে কাজটি ওটা শেষ। মেইন কাজটি ছিল ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করা, ওইটা শেষ। এখন আমরা যাব সূত্রে। মধ্যক নির্ণয়ের সূত্রটি আমরা লিখি। যদি আমার বিন্যস্ত উপাত্ত দেওয়া থাকে তখন মধ্যক নির্ণয়ের সূত্রটি কোনটি হবে L প্লাস, মধ্যক নির্ণয়ের সূত্রটি হবে L প্লাস n ডিভাইড বাই 2 মাইনাস FC ইন্টু H ডিভাইড বাই FM। ক্লিয়ার? এতটুকু আমরা বুঝছি। আর এখানে একটা জিনিস যে h এর মান কত, এখানে 1 থেকে 10, এটার মধ্যে ব্যবধান কত 1 2 3 4 5 6 7 8 9 10, তার মানে আমার 10, আমার শ্রেণীব্যাপ্তি কত হচ্ছে 10, h এর মান কত 10। ঠিক আছে, তাহলে আমরা h এর মান পেয়ে গেলাম। ক্লিয়ার? এখন আমরা তো এখানেও h এর মান তো পেয়ে গেছি, এখন আমরা আমাদের l এর মান কেমনে পাবো? l এর মান আমরা বলি প্রচুরকও করেছিলাম এর আগে, l এর মান কিভাবে বের করে, ওইটা তো প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা, তাহলে এটা কি হবে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। এখানে l এর মানটা আমরা কিভাবে পাবো, মধ্যক শ্রেণীর নিম্ন সীমাতেই হবে কি আমার l এর মান। আচ্ছা, মধ্যক শ্রেণী কেমনে বের করব? প্রচুরক শ্রেণীতে আমরা একদম ইজিলি বের করে ফেলেছিলাম, গণসংখ্যা সবচেয়ে বড় যেটা ওইটাই হচ্ছে আমার কি, ওই শ্রেণীটাই হচ্ছে আমার প্রচুরক শ্রেণী। কিন্তু মধ্যকের ক্ষেত্রে একটু ট্রিকি আছে। মধ্যকের ক্ষেত্রে প্রচুরক বের করার মধ্যক শ্রেণী বের করার একটা নিয়ম আছে। ওই নিয়মটা হচ্ছে প্রথমে আমাদেরকে কি করতে হবে, এই বক্সটা করার পর, এই সারণীটা তৈরি করার পর এখানে আমরা কি করব, এখন দিয়ে এই n এর মান যেটি আছে এটিকে 2 দ্বারা ভাগ করব। n এর মানকে কয় দিয়ে ভাগ করব, 2 দিয়ে ভাগ করব। এই n এর মান কত 76, এই 76 কে আমরা 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে ভাগ করলে কত হয়, n এর মানকে যদি আমরা 2 দিয়ে ভাগ করে আমাদের आंसर আসবে কত 38, আমাদের आंसर আসবে কত 38। তার মানে 38 পদ, 38 পদ যে যার মধ্যে আছে, আমাদের যে শ্রেণীর মধ্যে আছে ওই শ্রেণীটি হবে আমাদের কি মধ্যক শ্রেণী। 38 তম পদ যে শ্রেণীর মধ্যে থাকবে ওইটি হবে আমাদের কি মধ্যক শ্রেণী। ঠিক আছে, 38 তম পদ। এখন 38 তম পদ কোন শ্রেণীর মধ্যে আছে আমরা কেমনে বুঝবো? 38 তম পদ কোন শ্রেণীর মধ্যে আছে এটা বোঝার একটা সিম্পল ট্রিক হচ্ছে যে এই যে আমরা ক্রমযোজিত গণসংখ্যা বের করেছি না,
এই ক্রমযোজিত গণসংখ্যার মধ্যে যে গণসংখ্যাটি ক্রমযোজিত গণসংখ্যাগুলোর মধ্যে যেটি আমার 38 এর একদম কাছাকাছি, ওইটি হচ্ছে আমার কি মধ্যক শ্রেণী। ঠিক আছে, এখন 38 এর কাছাকাছি কোনটা? 2 না, 7 না, 20 না, 32ও হবে না। 32 থেকে 38 এর গ্যাপ কত? 32 থেকে 38 এর গ্যাপ হচ্ছে 6। তা আমাদের আনসার হবে কত? 43। কারণ 43 থেকে 38 এর গ্যাপ হচ্ছে কত? 5। ব্যবধান হচ্ছে কত? 5। কিন্তু 32 থেকে 38 এর ব্যবধান হচ্ছে কত? 6। ক্লিয়ার? তাহলে আমরা বুঝতে পারছি যে আমার 38টা কার ক্লোজেস্ট? 43 এর ক্লোজেস্ট, মানে 43 এর ক্লোজেস্ট। তাহলে 43 এর যে আমার শ্রেণীটি আছে, এই শ্রেণীটি হবে আমার কি? মধ্যক শ্রেণী। আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমাদের মধ্যক শ্রেণী আমরা কত পেয়েছি? মধ্যক শ্রেণী পেয়েছি কত? মধ্যক শ্রেণী হচ্ছে আমাদের 41 থেকে 50, মানে হচ্ছে 41 থেকে 50। এটা হচ্ছে আমাদের মধ্যক। তাহলে এখন আমরা বের কি করতেছি? আমরা বের করতেছি এল এর মান। আমরা কিসের মান বের করতেছি? এল এর মান। তো এল এর মান কোনটা হবে? আমরা বলেছি মধ্যক শ্রেণীর নিম্ন সীমাটাই হচ্ছে এল এর মান, মানে মধ্যক শ্রেণীর মধ্যে যেটি সবচেয়ে ছোট ওইটাই হচ্ছে এল এর মান। তো এটা মধ্যক শ্রেণী, এটা সবচেয়ে নিম্ন সীমা কোনটি? 41। তাহলে 41টাই হচ্ছে আমার কি? এই 41টাই হচ্ছে আমাদের এল এর মান। তাহলে আমাদের এল এর মান কত হবে? 41। ক্লিয়ার? এল এর মান কত হবে? 41। এবার আসি আমাদের এল এর পরে আমাদের কি সূত্রটা আমরা এই পাশে লিখি। এই প্রশ্নটা আমি মুছে দিচ্ছি। তাহলে আমাদের এল এর মান কত? 41। আর আমাদের মধ্যকের সূত্রটি কোনটি? মধ্য এল প্লাস এন ডিভাইড বাই 2 মাইনাস এফ সি ইন্টু এইচ ডিভাইড বাই এফ এম। তা এল এর মান তো আমরা পেয়ে গেছি, এন এর মান আমরা জানি 76, এইচ এর মান আমরা জানি, এইচ এর মান আমরা বের করে ফেলছি 10। তাহলে আমাদের এখন দরকার জাস্ট কি? এফ সি এর মান আর এফ এম এর মান। এফ সি এর মান কেমনে পাবো? এফ সি এর মান কেমনে পাবো আর এফ এম এর মান কেমনে পাবো? এই দুইটা মান আমাদের এখন কি দরকার। জাস্ট এই দুইটার মান আমাদের দরকার, এই দুইটার মান এখন আমাদের নেই। এফ সি এর মান কেমনে বের করে একটু ভালো করে শুনতে হবে। এফ সি এর মান কেমনে বের? এফ সি এর মান হবে যে শ্রেণীতে, মানে মধ্যক শ্রেণীর আগের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যাটাই হচ্ছে আমার কি? আমার এফ সি এর মান। আবার বলছি, মধ্যক শ্রেণীর আগের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যাটি হচ্ছে আমার এফ সি এর মান। তার মানে আমার এটা হচ্ছে আমার কিসের মান? এফ সি এর মান। তাহলে আমার এফ সি এর মান কত? 32। ক্লিয়ার? এখন আসি এফ এম এর মান। এটাও একদম ইজি। আমার মধ্যক শ্রেণীর গণসংখ্যাটি হচ্ছে আমার এফ এম। আমার মধ্যক শ্রেণীর গণসংখ্যাটাই হবে কি? আমার এফ এম, মানে 11। এটাই হচ্ছে আমার কিসের মান? এফ এম এর মান। তাহলে 11 হচ্ছে আমার কিসের মান? এফ এম এর মান। তাহলে আমরা আমাদের সবগুলো সূত্রের যে প্রতীকগুলো আছে সবগুলোর মান পেয়ে গিয়েছি। এখন জাস্ট আমরা মানগুলো বসে ক্যালকুলেশন করবো, তারপর আনসার বের করবো। এল এর মান কত? 41 প্লাস এন এর মান 76 ডিভাইড বাই 2 মাইনাস এফ সি এর মান কত? এফ সি এর মান 32। তারপর আমাদের এইচ এর মান কত? এইচ এর মান হচ্ছে আমাদের 10। তার এফ এম এর মান কত? এফ এম মান 11। এটা থেকে জাস্ট আমরা ক্যালকুলেশন করে আমাদের কি বের করব? আমাদের আনসারটি বের করব। এখন আমাদের আনসারটি কত হবে? আনসারটি হচ্ছে 46.45। আমাদের নির্ণয় মধ্যক হবে, নির্ণয় মধ্যক 46.45। আশা করি সকলে মধ্যকটি বুঝেছে, কিভাবে আমরা এই বিন্যস্ত উপাত্ত থেকে কিভাবে আমরা মধ্যক নির্ণয় করেছি। এবার এই বিন্যস্ত উপাত্ত থেকে আমরা কি নির্ণয় করব? প্রচুরক নির্ণয় করব। এটা একদম ইজি, আমাদের নতুন কিছু করতেই হবে না। আমরা জাস্ট কি করব? এখানে আমাদের ক্রমযোজিত গণসংখ্যাটি প্রয়োজন হবে না, আমাদের জাস্ট প্রয়োজন হবে গণসংখ্যা। কারণ যখন আমরা কি বের করব? প্রচুরক বের করি সূত্রের সাহায্যে, তখন অবশ্যই আমাদের গণসংখ্যার প্রয়োজন হয়, আমাদের ক্রমযোজিত গণসংখ্যার কোনো প্রয়োজন হয় না। আর এখানে এন দিয়ে 2কে ভাগও করতে হবে না।
এখানে জাস্ট আমার কি লাগবে, আমি সূত্রটা এই পাশে লিখি প্রচুরকের। প্রচুরক নির্ণয়, এখানে জাস্ট আমার লাগবে কি, আগামী সূত্রটা লিখি। প্রচুরক, এই প্রচুরক নির্ণয়ের সূত্রটি হচ্ছে আমাদের প্রচুরক L প্লাস F1 প্লাস F2 ইন্টু H, এই সূত্রটাই। ঠিক আছে, এই সূত্রটাই একদম সিম্পল। এর আগে যে আমাদের অবিন্যস্ত ক্ষেত্রে যেভাবে আমরা গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করেছিলাম, ঠিক ওই রকমই। জাস্ট এখানে আমার কি তৈরি করতে হচ্ছে না, গণসংখ্যা নিবেশন সারণীটি তৈরি করতে হচ্ছে না, কারণ এটা অলরেডি আমাকে করে দেওয়া আছে। জাস্ট আমরা মান বসাই করব। এখান থেকে আমাকে প্রথমে কি বের করতে হবে, প্রচুরক শ্রেণী বের করতে হবে। গণসংখ্যা থেকে প্রচুরক শ্রেণী বের করব, তারপর আমরা বের করব L এর মান, তারপর বের করব F1 এর মান, তারপর বের করব F2 এর মান, তারপর বের করব H। তো আমরা জানি কি কত, H হচ্ছে আমাদের 10। ঠিক আছে, L এর মান সবার আগে প্রচুরক শ্রেণীটি বের করতে হবে। আর প্রচুরক নির্ণয় করতে বললে প্রচুরক শ্রেণী এভাবে গণসংখ্যা থেকে কিভাবে প্রচুরক শ্রেণী বের করি সেটা আমরা জানি। যে গণসংখ্যাটি সবচেয়ে বড়, যে গণসংখ্যাটি আমাদের সবচেয়ে বড়, ওইটির মধ্যে যে শ্রেণীটি আছে ওইটি আমাদের প্রচুরক শ্রেণী। আমরা দেখতে পাচ্ছি এখানে কোন গণসংখ্যাটি সবচেয়ে বড়, এই 18টি সবচেয়ে বড়। তাহলে 18 যে শ্রেণীর মধ্যে আছে ওই শ্রেণীটি হবে আমাদের কি, প্রচুরক শ্রেণী। তার মানে 51 থেকে 60 হচ্ছে আমাদের প্রচুরক শ্রেণী, কারণ 51 থেকে 60-র মধ্যে যে গণসংখ্যাটি আছে এটি সবচেয়ে বড়। গেল, তাহলে আমরা আমাদের প্রচুরক শ্রেণীটি পেলাম। এখন আমাদের এল এর মান কত হবে, এল এর মান একদম ইজি। প্রচুরক শ্রেণীর নিম্ন সীমাটি হচ্ছে আমার কি, এল এর মান। তো প্রচুরক শ্রেণীর নিম্ন সীমাটি হচ্ছে আমার কত, 51। তাহলে এল এর মান হবে 51। ক্লিয়ার? আর এর আগের অঙ্কে আমরা বলেছি F1 কেমনে বের করব, F1 বের করব প্রচুরক শ্রেণীর যে গণসংখ্যাটি আছে 18, ওই 18 থেকে আমরা কত বিয়োগ দিব, প্রচুরক শ্রেণীর আগের শ্রেণীর যে গণসংখ্যাটি আছে ওইটি বিয়োগ দিলে আমরা কিসের মান পেয়ে যাব, F1 এর মান পেয়ে যাব, যার মান হচ্ছে আমার কত, 7। গেল। F2 এর মানও সেম, প্রচুরক শ্রেণীর যে মানটি আছে 18, ওইটা থেকে আমরা কি বিয়োগ দিব, প্রচুরক শ্রেণীর পরবর্তী শ্রেণীর যে গণসংখ্যাটি আছে 5, ওইটি আমরা কি করব, বিয়োগ দিব। বিয়োগ দিলে আমরা কি পেয়ে যাব, বিয়োগ দিলে আমরা আমাদের মানটি পেয়ে যাব। আমাদের মানটি কত হবে, 13। F2 এর মান কত, 13, আর H এর মান কত, 10। এন্ড জাস্ট আমাদের আর কোনো কাজ নেই, আমরা জাস্ট মানগুলো এখানে বসাই দিব। L এর মান কত পেয়েছি, 51, প্লাস F1 এর মান কত পেয়েছি আমরা, 7। F2 এর মান কত পেয়েছি, F2 এর মান পেয়েছি আমরা কত, 13, আর H এর মান কত, 10। ঠিক আছে, তাহলে আমরা এখানে কত পাচ্ছি, আমরা এখানে পাচ্ছি যে আমাদের যোগ, এখানে পাচ্ছি আমাদের 20, এখানে পাচ্ছি 10। তাহলে এখানে 51 প্লাস এখানে কেটে কাটাকাটি করলে আমাদের হয় কত, 7/2, 7/2। তাহলে আমাদের আনসার হবে কত, আমাদের আনসার হবে যে আমাদের আনসার হবে 54.5। তাহলে আমাদের নির্ণয় প্রচুরক কত, 54.5। তার মানে 54.5 যে সংখ্যাটি আছে এটি আমাদের সর্বাধিকবার এসেছে। এটি হচ্ছে আমাদের কিসের মান, প্রচুরকের মান। ঠিক আছে, এভাবে আমরা কি করব, আমরা আমাদের মধ্যক বের করব এবং আমরা আমাদের প্রচুরক বের করব, এবং যে নিয়মগুলো শিখিয়েছি ওই নিয়ম অনুযায়ী ধাপে ধাপে আমরা বের করতে পারবো। এখন তাদের পরীক্ষায় যে নিয়মই বলুক, বিন্যস্ত দেখ বা অবিন্যস্ত দেখ, বা আমাদের জোর হোক বা বিজোড় হোক, যাই দেখ না কেন, কিভাবে আমাদের মধ্যক নির্ণয় করতে হবে, কোন সূত্রটি প্রয়োগ করতে হবে, এবং প্রচুরক বের করার জন্য কোন সূত্রটি প্রয়োগ করতে হবে, কিভাবে মানগুলো বের করতে হবে, এটা আমরা বের করতে পারবো। আশা করি এটাতে কোনো সমস্যা থাকার কথা না। যারা আজকে আমাদের এই লেকচারটি করেছে তারা যদি কোনো কিছু না বুঝে থাকে তাহলে তারা লেকচারটি একটু রিভাইন্ড করে আরেকবার দেখে নেবে। আজ আমাদের লেকচারটি এখানেই শেষ। আমরা এই পরিসংখ্যান অধ্যায়টি নিয়ে 3টি লেকচার ইতিমধ্যে দিয়ে দিয়েছি, লেকচার 1, 2, 3।
এই পরিসংখ্যান অধ্যায়ে আমাদের লাস্ট আরেকটি চ্যাপ্টার আসবে, লাস্ট আরেকটি লেকচার আসবে, লেকচার 4। ওই লেকচার 4টা আমরা শীঘ্রই দিব। ওই লেকচার 4 আমরা মূলত লেকচার নিয়ে আলোচনা করব, আয়তলেখ, বহুভুজ, অজিব রেখা এগুলো নিয়ে ডিটেলসে আলোচনা করব, এবং এটা আমাদের এপিসোড 4 হবে। এরপর আমরা নতুন চ্যাপ্টারে যাব। ওই নতুন চ্যাপ্টারটাও আমাদের এপিসোড 5 থেকেই কন্টিনিউ হবে লেকচার 1 ওয়াইজ, ঠিক আছে? আশা করি আজকের লেকচারটি তোমাদের ভালো লেগেছে, এবং তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা আজকের লেকচারটি সকলের সাথে শেয়ার করবে, তোমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে, এবং কোনো সমস্যা থাকলে আমাকে কমেন্টে জানাবে। আর কোনো নির্দিষ্ট কোনো চ্যাপ্টার নিয়ে যদি তোমাদের কোনো ডিটেলস লেকচার দরকার হয় ওটার জন্য আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবে। এবং আমাদের যে ফেসবুক পেজটি আছে, আমাদের ইউটিউবের মধ্যে আমরা পিন কমেন্টে দিয়ে দিব, আমাদের যে ফেসবুক পেজটি আছে ওইটি তোমরা লাইক দিবে। ওইখানে আমরা বিভিন্ন ধরনের শিট এবং বিভিন্ন ধরনের লেকচার শিট প্রোভাইড করে থাকি। এবং আমাদের এসএসসি 2026 ব্যাচের জন্য আমার স্পেশাল একটা ইনফরমেশন হচ্ছে যে এসএসসি 2026 ব্যাচের যেহেতু রুটিন দিয়ে সবাই ইতিমধ্যে জানো রুটিন দিয়ে দিয়েছে, তাই তাদের পড়াশোনার স্পিডটাকে বাড়াতে হবে, এবং খুব ট্রিকিভাবে খুব টেকনিক্যাল ওয়েতে আমাদের কী করতে হবে, আমাদের আগাতে হবে। খুব কম সময় আছে, এই কম সময়ের মধ্যেও ভালো করে পড়লে কিন্তু আমরা কি করতে পারবো, পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবো। সকলকে আজকের জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, দেখা হবে নেক্সট লেকচারে।